দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি এম এ আকাশ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু। তিনি আমাদেরকে সময় দিবেন। আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমত আমরা আসলে জানতে চাই যে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী। বিগত এক বছরে ব্যবসার পরিবেশ আসলে কেমন দেখছেন? ব্যবসায়ীরা আসলে কেমন আছে? শুনেন, ব্যবসায়িক পরিবেশের সাথে রাজনৈতিক পরিবেশের একটা সম্পর্ক আছে। কারণ রাজনীতি অর্থনীতির থেকে আপনার আলাদা করতে পারবেন না। একটা দেশে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। সে অর্থনীতিকে যদি আপনি ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে পারেন, আবার অর্থনীতি রাজনীতিকে পরিচালিত করে। পরিচালিত তখনই করতে পারে যখন অর্থনীতি ভালো নয়। একটা দেশে যখন রাজনৈতিক অনিশ্চয়তা থাকে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তাহলে সে দেশে কোনোভাবেই বলা যাবে না যে ব্যবসায়িক পরিবেশ ভালো। এখন আমাদের দেশে এতদিন পর্যন্ত একটা ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, ইলেকশন কখন হবে এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এখন আমি আস্থাশীল যে ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা ইনশাল্লাহ হবে। বাট আমরা ইলেকশন করতে যে সেই ইলেকশন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয়, সেই নির্বাচন নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে। তো যতদিন পর্যন্ত বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয়, জনগণের কাছে দায়বদ্ধশীল সরকার প্রতিষ্ঠিত না হয়, ততদিন কোনো দেশে কোনো সমাজে অর্থনীতির কার্যক্রম করার জন্য বা বিনিয়োগ করার জন্য কোনো পরিবেশ সৃষ্টি হবে না। কোনো দেশেও হয় নাই, কোনো সমাজে হয় নাই, আমরা এটা ব্যতিক্রম না। সেজন্যই ভালো খারাপ উত্তর বাদ দিয়ে এটুকু বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনার দেশে একটা রাজনৈতিক পরিবেশ ঠিক মতো সৃষ্টি না করবেন, ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে পরিবেশ একদম বিনিয়োগকারী চায় সেটা হবে। আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করছিলাম যে নির্বাচন নিয়ে আসলে অনেকগুলো কথা, কিছুদিন আগে সংখ্যার কথা বলা হচ্ছিল এবং আপনিও বেশ কিছু মন্তব্য করেছেন, গণমাধ্যমে সেটি ফুটে উঠেছিল। নির্বাচন যে সময়টা আসলে ব্যয় করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেসব গার্মেন্টসগুলো হাজার হাজার কর্মী যাদের আসলে কর্মসংস্থান হারিয়েছে এবং যে সকল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, এই দায়ভারটা আসলে কার? তাহলে সরকার তো চাইলেই এই সরকার তো চাইলেই 6 মাসের মধ্যে একটা ইলেকশন বা এই ক্ষতিগুলো যেন না হয় সেটি করতে পারতো। তাহলে এই দায়ভারটা আসলে কার? মানুষের কর্মসংস্থান হারানোর পিছনে? একটা দেশে যখন রাজনৈতিক অনিশ্চয়তা থাকে, রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকে, তখন এটা কোনো একজন পার্টিকুলার লোককে বা একটা পার্টিকুলার দলকে আপনি দায়ী করতে পারবেন। প্রথম কথা হলো যে একটা তো আমরা দায়ী করতে পারি গত 10 বছরে, গত 10 বছর না, 2024 সালের আগের 10 বছর যেভাবে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, তাতে তো আমাদের রাজনৈতিক পরিবেশও নষ্ট হয়েছে, আমাদের অর্থনৈতিক পরিবেশও নষ্ট হয়েছে। হ্যাঁ, একটা স্বার্থপর গোষ্ঠী বা স্বার্থ অন্বেষী গোষ্ঠী নিজেদের মধ্যে যোগ সাধসে নিজের অবস্থা ভালো করছে, সেটাকে বলা যাবে না যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিকমতো হয়েছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হোক, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নও জড়িত। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এক জিনিস না। অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশে মোট উৎপাদন বাড়ানো, অর্থনৈতিক উন্নয়ন মানুষের জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত। তো যতই অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক না কেন, মানুষের জীবন মানে কোনো উন্নয়ন নেই। সেটা আপনি যদি আমাদের গ্রামও ঘুরে দেখেন,
প্রতি মানুষকে যদি আপনার জিজ্ঞাসা করেন দেখবেন যে হ্যাঁ তাদের একটা ছেলে বা দুইটা ছেলে বা তিনটা ছেলে বিদেশে থাকে, তাদের জন্য তো এত চিন্তা নাই, যে টাকাতে ওনার চলতে পারে। কিন্তু যারা এখানে কাজকর্ম করে, ধরেন আমাদের এখানে একটা গার্ড আছে বা একটা শ্রমিক আছে, তার বেতন তো ওই হারে বাড়ছে না যে হারে উচ্চ মূল্যস্ফীতি। তো যখনই একটা দেশে উচ্চ মূল্যস্ফীতির হার মানুষের দৈনন্দিন যেই জীবন বেতন সেটার সাথে সম্পর্কিত না হয়ে যদি মূল্যস্ফীতি বেড়ে যায় অর্থাৎ খরচ বেড়ে যায়, তো তাহলে তো সেখানে তো তার জীবন মানে কোনো উন্নয়ন হওয়ার সম্ভাবনা নাই। নেই। সেজন্যই আমি মনে করি না যে যতক্ষণ পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত এমন কোনো পরিবেশ সৃষ্টি হবে যেখানে বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসার করবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে, এরকম সুযোগ খুবই কম। আর গত সরকারের আমলে যদি আপনি দেখেন উচ্চ মূল্যস্ফীতির হার মানুষের যে মানে জীবন wage, যে মানে মানুষের যে বেতন, বেতন থেকে মূল্যস্ফীতি বেশি ছিল। তো সেজন্য দেশে কোনো সঞ্চয় বাড়ে নাই। তো সঞ্চয় যদি না বাড়ে তাহলে বিনিয়োগটা করতে আসবে। অতএব এগুলি একটার সাথে একটা জড়িত, রাজনৈতিক পরিবেশের সাথে জড়িত, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জড়িত অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত মানুষের জীবনমান। এগুলি একটাকে বাদ দিয়ে তো আরেকটা হয় না। এবং এই যে ফ্যাক্টরিগুলো যেগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়েছে, এগুলো বন্ধ না হওয়ার জন্য কি এই সরকার কোনো প্রকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে যে এই ফ্যাক্টরিগুলো সচল রাখার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা, অথবা আমরা শোনা যায় যে আসলে ব্যবসায়ীরা অনেক সময় অভিযোগ করেন যে কোনো প্রকার কোনো সহযোগিতাই আসলে পাওয়া যায় না, এবং অনেকগুলো ফ্যাক্টরি কোনো প্রকার নোটিশ ছাড়া হাজার হাজার কর্মী নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার জন্য আসলে এই সরকার কি কোনো উদ্যোগ গ্রহণ করেছিল কিনা, বা গ্রহণ না করে থাকলে গ্রহণ করতে পারতো কিনা? শুধু উদ্যোগ, প্রথম কথা হলো যে একটা তো হলো এখন নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। হচ্ছে না। 2 নম্বর হলো যেগুলি বিনিয়োগকৃত উৎপাদনশীল কারখানা সেগুলির অনেকগুলা বন্ধ হয়ে গেছে। আপনি বলতেছেন, আমিও জানি সেটা। এখন আমি যদি বলি সরকার কোনো উদ্যোগ নেয় নাই, এটাও ঠিক কথা হবে না। কিন্তু উদ্যোগেরও একটা কোয়ালিটি থাকতে হবে। এখন উদ্যোগ কিন্তু সরকার যদি উন্নয়ন করতে চায় তাহলে কিন্তু এটা বহুমুখী বা বহুমাত্রিক উদ্যোগ লাগে। মানে একটা উদ্যোগ নিছে যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 10 বছরে তাদেরকে একটা নীতি সহায়তা দিচ্ছে, ওটা একটা কমিটি করছে, তারা যেন তাদের ব্যাংক লোনের ব্যাপারে একটু ছাড় পায়। এইটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। 2 নম্বর হলো কিছু উদ্যোগ নিচে যেন শ্রমিক কর্মচারীরা যথাসময় বেতন পায়, ব্যাংক যেন ওদেরকে টাকা দেয়। তো তাতে তো উৎপাদনশীলতা বাড়বে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আপনার দরকার দেশে একটা পরিবেশ, সেটা শুধু রাজনৈতিক পরিবেশ না, সামাজিক পরিবেশ। এখন আমাদের দেশে সকালে উঠলে তো আমি দেখি খালি মারামারি, আন্দোলন, সংগ্রাম। ওই যে সেদিন দেখলাম এই পর্যন্ত এগুলো কারা করছে? যারা ভুক্তভোগী, যারা মনে করে যে আমার যেটুকু আমার এই সমাজ থেকে প্রাপ্য সেই প্রাপ্য হিসাবে আমি পাচ্ছি না, এটাতে ছাত্র আছে, এখানে শ্রমিক আছে, এখানে ব্যবসায়ীরা আছে, সবাই আছে। এক একদিন তারা ঢাকা শহরে নতুন নতুন আন্দোলন হয়। এ পর্যন্ত নাকি 214টা না কয়টা আন্দোলন হচ্ছে এবং আরো হচ্ছে। এখন এগুলি সেটেল করবে, এগুলি সমাধান করার কে এলো? আপনি যদি মনে করেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এগুলি সমাধান করবে, এটা তো হবে না। এই সমাধান করতে হলে আপনাকে রাজনৈতিক সরকার দরকার, যারা জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে, জনগণের দুঃখ দুর্দশা তাদেরকে দেখে এগুলি সমাধান করতে হবে। এবং এই সরকার আমরা কিন্তু সমর্থন করি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সমর্থন করে
দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়েছে। অথবা আমরা বলতে পারবো না যে যে ওনারা ব্যর্থ হোক, এটা তো আমরা চাই না। আমরা চাই যে ওনারা ভালোভাবে দেশ চালাক, কিন্তু আমরা যতই চাই সে কাঠামো তো দরকার, সেই কাঠামো যদি অনুপস্থিত থাকে ওনারাও চাইলেও কিন্তু ঠিক করতে পারবে না। এখানে আমি বলতেছি না যে ওনারা একদম কাজ করতেছে না, কাজ করতেছে, কিন্তু সেই যতটুকু দরকার, যতটুকু উদ্যোগ নেওয়া দরকার, অতটুকু তো ওনারা চাইলেও নিতে পারবে না। আমরা সম্প্রতি সময় আপনি যে কথাটি বললেন যে ব্যবসার পরিবেশ বা দেশের মূল্যস্মৃতি, মানুষের জীবনমান সবকিছু উন্নয়নের জন্য একটি সুষ্ঠু পরিবেশের পাশাপাশি নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেই নির্বাচনের আসলে অপেক্ষার প্রহর যদি বলা চলে, যে বিএনপি বেশ উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সময় আমরা দেখেছি। এই নির্বাচন এবং আমরা যে আশঙ্কাগুলোর কথা শুনছিলাম, যেটি আসলে গণমাধ্যমে উঠে আসছিল অথবা আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছিল, সেটা হলো যে নির্বাচনকে পিছানোর যেই চেষ্টা, সেই চেষ্টা কি এখনো অব্যাহত আছে কিনা, এবং সম্প্রতি সময় আমরা পাহাড়ের কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি, এটার সাথে কি নির্বাচন সংশ্লিষ্ট কিনা, এই বিষয়ে আপনার কাছে কি মনে হয়? একটা সমাজে বহু ধরনের দল থাকে, এক এক দলের এক এক আদর্শ। সবাই নির্বাচন চাইবে এমন কোনো কথা তো নাই। এক এক ধরনের চিন্তাধারা এক এক রকম, এক এক গ্রুপের চিন্তাধারা এক এক রকম, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা এক এক ধরনের এক রকম। আমি সবাইকে নিয়ে এখানে কথা বলতে চাই না। আমি এটুকু বলতে চাই, বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে দেশে একটা নির্বাচিত সরকার অত্যন্ত দরকার, দেশের উন্নয়নের স্বার্থে, দেশে উৎপাদনশীলতা বাড়ানোর স্বার্থে, দেশে বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে, দেশে কর্মসংস্থান বৃদ্ধির স্বার্থে। আমরা এই জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এখন আমাদের দেশে 60-70টা দল আছে, ছোট দল, একটু মাঝারি সাইজের দল। এখন এক এক দলের চিন্তাধারা একরকম থাকতেই পারে, এটাই হলো গণতান্ত্রিক সমাজের নিয়ম। ওদের যদি কেউ না চায়, আমি ওদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা কি চাই সেটা আমরা বলতে পারি, সেটা আপনাকে একটু আগে বললাম। আর এই মুহূর্তে আমি আস্থা রাখতে চাই যে স্পেশালি সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের যে মিটিং হয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান, আমি একটু যুক্ত করতে চাই আপনার আসার আগে। সম্প্রতি সময়ে তিনি যে জাতিসংঘে গিয়েছেন, সেখানে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যেটি নিয়ে আসলে বেশ আলোচনায় এসেছে। ওই উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে আপনি যদি, তিনি নেপালকে রেফারেন্স দিয়েছেন যে নেপাল সরকার দায়িত্ব নেওয়ার পর দিনই কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছে, তো আপনি কেন দিচ্ছেন না? তিনি আসলে বলেছেন যে আমি চাইলে অনেক দিন বা যে কোনো মুহূর্ত পর্যন্ত থাকতে পারি, সেটি সহ যদি একটু যুক্ত করে বলতেন, মানে এই মন্তব্যটা। এই মন্তব্যের আমি কোনো উপরে কোনো মন্তব্য করবো না। এটা আমাদের আগের সরকারের প্রধানও বলতো যে দেশে গণতন্ত্রে উদ্ভাসিত আমরা, দেশের লোক চায় আমি সারা জীবন থাকি, অন্তত 2041 পর্যন্ত তো উনি বলছিল। এইটু কথার কথা বলা, এগুলি সবকিছুর উত্তর দিয়ে সমাজে আর বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ। আমরা চাই ভাই যে ওনাকে যদি জনগণ চায় 50 বছর, তাতেও আমার নির্বাচন চাই। উনি বলেছেন কেউ কেউ আমাকে 5 বছর চেয়েছে। এটা তো আমি আপনাকে একটু আগে বললাম, একটা গণতান্ত্রিক সমাজে, যদিও আমরা গণতান্ত্রিক না, এই আমাদের মতো দেশের সমাজে এটাকে বলতেন একটা ভোলাটাইল টাইপের সমাজ। এখানে তাহলে একটা উচ্ছৃঙ্খল টাইপের সমাজ হয়ে গেছি আমরা এখন। এখানে ভাই কেউ 50 বছর থাকতে পারে, কেউ 2 বছরও থাকতে পারে, কেউ নাও থাকতে পারে, কিন্তু আসল চাওয়া হইল যে দেশে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। দেশ সরকারের একটা রাজনৈতিক কাঠামো আছে, একটা দেশকে সামাজিকভাবে একতাবদ্ধ করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। যেটা আমরা চাই এটা বলি, আর কে কি চায়, উনি কি চায়, উনি করে মন্তব্য করে কি লাভ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী
বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন বিভিন্ন জরুরি বিষয় নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।